নমস্কার, নিউজ এশিয়া চ্যানেলে আপনাদের স্বাগত। আরজিকর কাণ্ডে 13টি পয়েন্ট আছে, যে পয়েন্টের ওপর তদন্ত করলে এবং তার একটা রূপরেখা তৈরি হতে পারে, এবং এই তদন্তে এবং আরজিকরে কী ঘটনা ঘটেছে এই 13টি পয়েন্টের মধ্যেই সেটা নিহিত আছে বলে অনেকে মনে করছে। আমরা সেই পয়েন্টগুলো 13টি পয়েন্ট আস্তে আস্তে এক এক করে আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব, যে এই 13টি পয়েন্টে কীভাবে যদি এইগুলোকে তদন্ত ঠিকঠাক করে করা যেতে পারে, তাহলে এই আরজিকর কাণ্ডের অ্যাকচুয়াল কী ঘটনা ঘটেছিল এবং কিভাবে খুন হয়েছিল ডাক্তার, সেটা কিন্তু পরিষ্কার হয়ে আসতে পারে, এমন একটা সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে। সিবিআই সেইটা কিভাবে করবে না করবে সেটা তাদের বিষয়, কিন্তু আমরা যেটা মনে করছি যে এই 13টি পয়েন্টকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার দরকার, এবং এর মধ্যেই কিছু না কিছু লুকিয়ে আছে। এই 13টি পয়েন্টের ঠিক মতন যদি গোয়েন্দারা এই 13টি পয়েন্টের ওপরে তারা তদন্তকে ঠিকঠাকভাবে এই 13টি পয়েন্টের ওপর দাঁড়িয়ে যদি করতে পারে, তাহলে অনেকটাই এখান থেকে উন্মোচন হতে পারে যে আসল খুনি কারা এবং কারা এর সঙ্গে জড়িত ইত্যাদি বিভিন্ন রকম ঘটনা। আমি সেখানে প্রথম যে পয়েন্টের কথা বলবো সেটা হচ্ছে, হত্যাকে আত্মহত্যা বলে নির্যাতিতার মা বাবার কাছে প্রথম কে বলেছিলেন, কে ফোন করেছিলেন, এবং সেই ব্যক্তিকে ধরে নিয়ে তদন্তের আওতায় এনে তাকে ঠিক মতো তদন্ত করলে একটা জায়গা থেকে কিছুটা হলেও এখান থেকে বেরিয়ে আসতে পারে যে এই পিছনে কী চক্রান্ত ছিল বা কী বিষয় ছিল, এটা কিন্তু পরিষ্কার কিছুটা হলেও হতে পারে। দ্বিতীয় হচ্ছে, যার মেয়ে মারা গিয়েছে সেই বাবা মাকে দেহ দেখানোর জন্যে প্রায় 3.5 ঘন্টা বসিয়ে রাখা হয়েছিল কেন? এই 3.5 ঘন্টা তাকে বসিয়ে রাখা হয়েছিল কেন? তাদের দেখানোর জন্য এতক্ষণ সময় নেওয়া হলো কেন? কি কারণ এবং এর সঙ্গে কারা জড়িয়ে আছে, এই বিষয়টা তদন্ত করা বিশেষভাবে দরকার আছে বলে আমাদের মনে হয়েছে। তৃতীয় হচ্ছে, ডাক্তার মেয়েটির দেহ দ্রুত পুড়িয়ে ফেলা হলো কার নির্দেশে, কিভাবে, কেন, এর সঙ্গে কারা জড়িয়ে আছে, কিভাবে, এইটা নিয়ে একটা ভালো রকম তদন্ত করা দরকার আছে বলে আমাদের মনে হয়েছে। ঘটনা ঘটার পর দিন রাত 11:30টার সময় গিয়ে এফআইআর দায়ের করা হচ্ছে এবং ইউডি কেস সেটাকে করা হচ্ছে, এবং এটা কি কেন এত সময় নেওয়া হলো, এটা আলাদা করে একটা তদন্ত করার দরকার আছে। এবং কেন এত সময় এখানে রয়েছে, এর মধ্যে কিন্তু নিহিত আছে, এটা যদি কোনো চক্রান্ত হয়ে থাকে তার কিন্তু টোটাল হিস্ট্রি কিন্তু এর মধ্যে রয়েছে, কেন এইটা করা হচ্ছে। 5 হচ্ছে যে দেহটি দেখে সাধারণভাবেই সন্দেহ হচ্ছে, কিন্তু পোস্টমর্টম করার পরে কিভাবে আনন্যাচারাল ডেথ বলে সেটাকে চালানো হয়েছিল, এইটা নিয়ে কিন্তু একটা বড় ধরনের সন্দেহ দেখা দিয়েছে। এর মধ্যে নিহিত রয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে। এবং সবচেয়ে মজার ব্যাপার যে ওখানে বহু লোক জানে এর সঙ্গে কারা কারা জড়িয়ে আছে, তারপরেও সেই জায়গাটা কেন তাদেরকে ধরা হচ্ছে না, তাদের বিচারের মধ্যে আনা হচ্ছে না, তাদের তদন্তের মধ্যে আনা হচ্ছে না, তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না, এই প্রশ্নটা কিন্তু রয়েছে। এবং অনেকেই জানে, এমনও শোনা যাচ্ছে যে ওখানে সেদিন যে ঘটনাটা ঘটেছে তারপরে ওখানে যারা ডাক্তাররা ছিলেন তাদের কেউ কেউ এখনও সেই হসপিটালে কিন্তু আসছেন না, তারা কিন্তু এখনও পর্যন্ত তাদের কোনো কানেকশান পর্যন্ত নেই বা তাদের সঙ্গে কন্ট্যাক্ট করা যাচ্ছে না, এরকম একটা কিন্তু সংবাদ আমাদের কাছে এসেছে। এর পরের যে পয়েন্ট আমরা বলবো যে আরজিকরে কাদের নির্দেশে গত 14 তারিখ রাত্রে কাদের নির্দেশে ওখানে ভাঙচুর করা হলো এবং পুলিশ নিষ্ক্রিয় হয়েছিল, সেটা উদ্দেশ্যটা কী ছিল, এইটা নিয়ে একটা তদন্ত ভালো করে করার দরকার আছে। তারপরের পয়েন্টে আমরা বলবো, সঞ্জয় রায়কে ধরে বলা হলো মূল আসামিকে ধরা হয়ে গেছে, অতএব তাকে ধরেই টোটাল তদন্তটাকে থমকে দেওয়ার একটা প্রথম দিকে চক্রান্ত হয়েছিল। এবং কেন এই জিনিসটা বলা হলো এবং মূল আসামি কে জানলো যে সঞ্জয় রায় মূল আসামি, এই বিষয়টা নিয়ে কিন্তু তদন্তের আয়তায় খুব ভালোভাবে আনার দরকার আছে, যে কে জানলো এবং তদন্ত শেষ না হওয়ার পরে কে সিদ্ধান্ত নিল যে সঞ্জয় রায় মূল আসামি এবং তাকে ধরা হয়ে গেছে, অতএব তাকে ফাঁসি কাটে ঝুলিয়ে দিলেই ব্যাস মিটে যাবে। এইরকম একটা ব্যাপার, কে এইটা ভাবলো বা কে এই ধরনের একটা তদন্ত চলাকালীন এই বক্তব্যটা দিল, কেন দিল ইত্যাদি, এর পিছনে কী চক্রান্ত আছে ইত্যাদি বোঝার একটা যথেষ্ট দরকার আছে বলে আমার মনে হয়। আরজিকরের প্রিন্সিপাল সন্দীপ ঘোষকে ওখান থেকে আরজিকর থেকে অপসারণ করে কয়েক ঘন্টার মধ্যে তাকে সিএনএমসিতে
ট্রান্সফার করা হলো কেন? এবং কে এই সন্দীপ ঘোষ, যাকে একটা প্রিন্সিপাল পদ থেকে সরিয়ে আর একটা কলেজের সঙ্গে সঙ্গে প্রিন্সিপাল করে দেওয়া হলো। এরপরেও আবার তাকে ওই জায়গা থেকে সিএনএমসি থেকে সরিয়ে আবার স্বাস্থ্য ভবনে স্পেশাল অফিসার হিসাবে তাকে জায়গা করে দেওয়া হলো। কি স্বার্থ আছে সন্দীপ ঘোষের, যার বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে, তাকে সরকারি ব্যবস্থাপনায় তাকে সুরক্ষা দেওয়ার যে ব্যাপারটা রয়েছে, এটা কেন, কী কারণে, এটা নিয়ে কিন্তু বিশেষভাবে তদন্ত করা দরকার আছে। এর মধ্যে কিন্তু অনেক কিছুই লুকিয়ে আছে বলে আমাদের মনে হয়েছে। অর্থাৎ এখানে আরেকটা প্রশ্ন থেকে যায় যে সরকারি কাজ একটু ঢিলে ঢিলে তালে চলে, কিন্তু এইখানে সন্দীপ ঘোষের ব্যাপারে আমরা যেটা দেখলাম যে তাকে কিন্তু খুব দ্রুততার সঙ্গে তাকে এক কলেজ থেকে তাকে অপসারিত করে অন্য কলেজে দিয়ে দেওয়া হলো। এটা ভাবা যায়, এটার মধ্যে নিশ্চিতভাবে একটা বড় কিছু চক্রান্ত রয়েছে বলে আমাদের সন্দেহ হচ্ছে। তারপরের যেটা প্রশ্ন আমরা করব সেটা হচ্ছে 14ই আগস্ট রাতে যে দুষ্কৃতীরা ঢুকে আরজি করে ভাঙচুর করলো, পুলিশ যেভাবে নিশ্চুপ হয়ে ছিল এবং সেই দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল এবং সেই দুষ্কৃতীদের পুলিশের হেফাজতে রয়েছে এবং সেই দুষ্কৃতীদের সিবিআই যদি হেফাজতে নিয়ে এই বিষয়ে তদন্ত করেন এবং তারা কাদের নির্দেশে সেটা এসেছিল ইত্যাদি এইসব বিষয়গুলো, তাহলেই কিন্তু এর মধ্যে মোটিভটা বোঝা যাবে, কিছুটা হলেও মোটিভ এখান থেকে উঠে আসবে এবং কারা এর সঙ্গে জড়িয়ে আছে প্রত্যক্ষ পরোক্ষভাবে সেটারও কিছুটা কিন্তু পাওয়া যেতে পারে। পরেরটা হচ্ছে 42 জন কর্মরত ডাক্তারকে হঠাৎ করে ট্রান্সফার করে দেওয়া হলো বিভিন্ন অন্য জায়গায়। কেন? এর পিছনে কি কাজ করছে, কেন এটা করা হলো? এই 42 জনকে ট্রান্সফার করা হলো, কিন্তু চাপের কাছে সরকারকে পুনরায় সেটা করতে হলো কি, সেই ট্রান্সফারগুলোকে বাতিল করতে। অতএব এই যে উদ্যোগটা নেওয়া হলো কেন এবং এর পিছনে কি কাজ করছে, কেন এই জিনিসটা হলো, এটাও কিন্তু একটা তদন্তের মধ্যে আনার দরকার আছে। মুখ্যমন্ত্রী নির্যাতিতার বাড়ি গিয়ে তিনি বললেন যে চলে গেছে, তাকে তো আর ফিরে পাওয়া যাবে না, ফলে তার জন্য 10 লাখ টাকা তো আমরা দিতেই পারি। অর্থাৎ এখানে একটা প্রশ্ন হচ্ছে যে 10 লাখ টাকা দিয়ে এরকম একটা ডাক্তার যে খুন হয়েছে, ধর্ষণ হয়েছে বলে অভিযোগ উঠছে, সেইটাকে কি চাপা দেওয়া যায়? এই অভিযোগগুলো কিন্তু এসেছে এবং মানুষ কিন্তু এটা নিয়ে প্রশ্ন তুলছে। এরপরে ডার্বি যে ম্যাচটা হওয়ার কথা ছিল, সেই ডার্বি ম্যাচটাকে বাতিল করে দেওয়া হলো। কিন্তু বাতিল করে দেওয়া হলো কিসের কারণে? যে পুলিশ প্রোটেকশন অতটা দেওয়া যাবে না, সেই কারণে বাতিল করে। কিন্তু ডার্বি ম্যাচ বাতিল করার পরে এই প্রথম ইতিহাস তৈরি হয়েছে। ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মোহামেডান এই তিনটে দলের সমর্থকরা তারা একত্রিত হয়ে সেখানে একটা মিছিল করতে গিয়েছিল, শান্তিপূর্ণ মিছিল করতে গিয়েছিল। সেখানে পুলিশ লাঠিচার্জ থেকে শুরু করে তাদেরকে সেই মিছিল করতে বাধা দেয়। এই যে ব্যাপারটা, এইটা কেন করতে হলো, এটাও কিন্তু একটা বিষয় আছে যে ডার্বি ম্যাচটাকে কেন বাতিল করা হলো, এটাও একটা তদন্তের মধ্যে আনার দরকার আছে। ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামীকে যেভাবে লালবাজার থেকে নোটিশ দিয়ে তাদের ডাকানো হলো, কিন্তু তারপরে যখন ডাক্তাররা স্রোতের মতন তারা লালবাজারের দিকে যেতে শুরু করলো এবং ওই ডাক্তারদের নিয়ে মিছিল করে এবং তারা উই ওয়ান্ট জাস্টিস বলতে বলতে যাচ্ছিল, তারপরেই পুলিশের ঘুম ভেঙে গেল এবং পুলিশ তখন বলল, না আমরা ওইভাবে আনতে চাইনি, আমরা আপনাদের কাছে একটা কিছু পরামর্শ করার জন্যে যে কিভাবে কি করা যায় এই বিষয়ে আপনাদের কাছে একটা পরামর্শ নেওয়ার জন্যই আপনাদের ডেকেছি। আরে নোটিশ দিয়ে ডাকছে, কিন্তু সেইটা পরামর্শ হয়ে গেল পরবর্তীকালে। এর ভিতরে কি চক্রান্ত রয়েছে এবং পুলিশের এই ভূমিকা তো যথাযথ নয়। এবং তারপরেও শেষ যে কথাটা আমরা বলবো, আদালত যেভাবে পুলিশের এই নিষ্ক্রিয়তাকে ভর্ৎসনা করেছে এবং পাশাপাশি পুলিশের ভূমিকা নিয়ে মহামান্য সুপ্রিম কোর্ট যেভাবে তাদের পর্যালোচনার মধ্যে দিয়ে বলেছেন, সেটা কিন্তু দেখে মনে হয়েছে যে পশ্চিমবঙ্গের আইন এর শাসন কিন্তু সেই অর্থে ভালোভাবে নেই। অর্থাৎ এই জায়গা থেকে পশ্চিমবঙ্গের আইনের শাসনকে যথাযথ পূরণ করার ক্ষেত্রে কিন্তু ওই একটি কলেজে শুধু কেন্দ্রীয় বাহিনী বা সিআইএফে দিলেই সব কিছুই কিন্তু মিটে যাবে না। অতএব মানুষের মধ্যে কিন্তু ভয় একটা কাজ করছে, দুষ্কৃতীরা যে কোনো সময়
যে কোনো জায়গায় আক্রমণ করতে পারে, এরকম একটা সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং মানুষের মধ্যে সেই ভয়টা কাজ করছে এবং পুলিশকে মানুষ এখন বিশ্বাস করতে চাইছে না। অতএব এইরকম একটা জায়গা থেকে তদন্ত করে সুন্দর একটা সিস্টেমে ফিরিয়ে আনা যায় কিভাবে, এটা কিন্তু দেখার দরকার আছে। অতএব আমরা নিশ্চিতভাবে লক্ষ্য রাখছি, আপনারাও লক্ষ্য রাখুন, আমাদের সঙ্গে থাকবেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার। নিউজ এশিয়া, গণতন্ত্রের কণ্ঠস্বর।